ইরানের সঙ্গে ইসরায়েলের মাত্র 12 দিনের সংখ্যা, কিন্তু এই সময়টাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক টার্মিনাল হাই আল্টিটিউড এরিয়া ডিফেন্স বা থার্ড ক্ষেপণাস্ত্রের মজুদ মারাত্মকভাবে কমে গেছে। আমেরিকান গণমাধ্যম আর প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রায় $1.5 বিলিয়ন মূল্যের ক্ষেপণাস্ত্র ধোঁয়ায় মিশে গেছে। নিউজউইক ম্যাগাজিন সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা তার উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় অংশ ইসরায়েলের সুরক্ষায় ব্যবহার করেছে, কিন্তু এর ফলাফল নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের নিজেদের কৌশলগত মজুদের ওপর এর মারাত্মক প্রভাব পড়েছে। লকহিড মার্টিন নামের এক অস্ত্র প্রস্তুতকারক সংস্থা এই থার্ড ক্ষেপণাস্ত্র তৈরি করে। এটি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইরান ও ইয়েমেন থেকে আসা মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম। এই ব্যবস্থা পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে বা বাইরে উভয় স্থানেই স্বল্প, মধ্যম ও মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে লক্ষ্যবস্তু করতে পারে। থার্ড হিট টু কিল পদ্ধতি ব্যবহার করে, অর্থাৎ এটি কোনো বিস্ফোরক ওয়ারহেড ছাড়াই কেবল গতিশক্তির মাধ্যমে ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে। এটি 150 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং 150 থেকে 200 কিলোমিটার পাল্লার মধ্যে ক্ষেপণাস্ত্র আটকাতে পারে। 8টি ব্যাটারি, প্রায় 400 ক্ষেপণাস্ত্র। মার্কিন সামরিক বাহিনী 8টি থার্ড ব্যাটারি পরিচালনা করে, যেখানে মোট প্রায় 350 থেকে 400টি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র থাকে। 8ম ব্যাটারিটি 20 জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের সময় সক্রিয় করা হয়েছিল এবং এটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করতে সক্ষম। 2025 সালের জুনে ইরানের সাথে সংঘর্ষের সময় এই মার্কিন পরিচালিত সিস্টেমগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যদিও তাদের সঠিক অবস্থান গোপন রাখা হয়েছে। প্রতিটি থার্ড ব্যাটারিতে সাধারণত 6টি ট্রাক মাউন্টেড লঞ্চার থাকে, যার প্রতিটিতে 8টি ইন্টারসেপ্টর মিসাইল থাকে, অর্থাৎ একটি ব্যাটারিতে মোট 48টি ইন্টারসেপ্টর থাকে। বিশ্বের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হওয়া সত্ত্বেও ইয়েমেনি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে থার্ড এর কার্যকারিতা মিশ্র ছিল। কিছু বাধা সফল হলেও গুরুত্বপূর্ণ ব্যর্থতাও ঘটেছে। 2025 সালের মার্চ মাসের শেষ পর্যন্ত 6টি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র সফলভাবে আটকানোর খবর পাওয়া গেছে, কিন্তু 4 ও 9 মে থার্ড বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে আসা ক্ষেপণাস্ত্র আটকাতে ব্যর্থ হয়। থার্ড ও অ্যারো উভয় সিস্টেমের কার্যকারিতা নিয়ে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করলেও ইয়েমেন প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে বেনগুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করেই চলেছে। চলমান হুমকি এবং দুর্বলতার কারণে প্রায় সব আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলের ফ্লাইট স্থগিত করেছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যর্থতা। ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের সময় থার্ড এর কার্যকারিতা উল্লেখযোগ্যভাবে খারাপ হয়। এর মূল কারণ ছিল এর কম বাধাদান হার এবং মার্কিন ও ইসরায়েলি ইন্টারসেপ্টর মজুদের দ্রুত হ্রাস। আগ্রাসনের আগে অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে প্রায় 100টি থার্ড ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছিল, কিন্তু ইরান প্রতিশোধমূলক অভিযানে 370 থেকে 500টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যা থার্ডের উপলব্ধ ক্ষমতার চেয়ে অনেক বেশি ছিল। যুদ্ধের প্রথম দিকে ইরান ইচ্ছাকৃতভাবে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শেষ করার জন্য পুরনো তরল জ্বালানিযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। ইসরায়েলের ইন্টারসেপ্টর সরবরাহ যখন উল্লেখযোগ্যভাবে কমে যায়, তখনই তারা আরও উন্নত ও কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে। জর্ডানের আলোকচিত্রী জায়েদ এম আল আব্বাসির একটি ওপেন সোর্স বিশ্লেষণ অনুমান করেছে যে ইসরায়েল 20টিরও বেশি ইরানি ক্ষেপণাস্ত্র ব্যারেজের মধ্যে মাত্র একটিতে 39টি থার্ড, 34টি অ্যারো 3 এবং 9টি অ্যারো 2 ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। ইন্টারসেপ্টর ব্যবহারের এত উচ্চ হারের কারণে বিশ্লেষকরা মনে করেন
যে সংঘাতের প্রথম 4 থেকে 5 দিনের মধ্যে থার্ড ব্যাটারিগুলো সম্ভবত তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ শেষ করে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেজ ইসরায়েলি সামরিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে প্রায় 200টি আমেরিকান এবং ইসরায়েলি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যার আনুমানিক ব্যয় 5 বিলিয়ন শেকেল, প্রায় $1.5 বিলিয়ন। ইরানের সর্বোচ্চ নেতার একজন জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইসরায়েল ও আমেরিকাকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন, ইরানের পরবর্তী হামলা হবে প্রত্যাশার চেয়েও ভয়াবহ। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি, যিনি ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন, এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। বদলার আগুন এবার আরও তীব্র হবে, হুমকি ইরানের। মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভির বার্তা স্পষ্ট, যদি ইসরায়েল নতুন করে কোনো আগ্রাসন চালায় তবে ইরানের প্রতিশোধ হবে 12 দিনের ইসরায়েলি যুদ্ধের চেয়েও বহুগুণ শক্তিশালী। তিনি জোর দিয়ে বলেছেন, যদি তারা নতুন আগ্রাসন শুরু করে তাহলে ইরান নতুন আগ্রাসন শুরু করবে, যা তাদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে। তার এই বক্তব্য ইরানের সামরিক সক্ষমতা এবং তাদের দৃঢ় প্রতিজ্ঞার ইঙ্গিত দেয়। শত্রুদের সব ঠিকানা নখদর্পণে। সাফাভি উল্লেখ করেছেন, ইরান পশ্চিম এশিয়া জুড়ে ইসরায়েল ও আমেরিকার স্বার্থ, কাঠামো, ঘাঁটি এবং বাহিনীকে ভালোভাবে জানে। তিনি বলেন, IRGCর শক্তি শুধু অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর প্রভাব আরও বিস্তৃত। IRGCর কাছে হাজার হাজার ক্ষেপণাস্ত্রের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর তথ্য রয়েছে, যা তারা প্রয়োজনে ব্যবহার করতে প্রস্তুত। এই মন্তব্যগুলো ইরানের সামরিক গোয়েন্দা সক্ষমতা এবং তাদের প্রস্তুতির গভীরতা তুলে ধরে। এই হুমকি এমন এক সময় এসেছে যখন ইসরায়েলি বাহিনীর উস্কানিমূলক হামলার মুখে ইরান সফলভাবে প্রতিরক্ষামূলক কৌশল এবং প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করেছে। অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে বহু ওয়ারহেড এবং হাইপারসনিকও ছিল। এই হামলায় অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক এবং শিল্প স্থাপনাগুলোতে আঘাত হানা হয়। এমনকি ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র তেল আবিব, গভীর জলবন্দর হাইফা এবং প্রযুক্তিগত কেন্দ্র বীর শেভার মতো গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতেও ইরানের হামলার শিকার হয়। প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, এই সফল প্রতিশোধমূলক অভিযান ইসরায়েলি সরকারকে যুদ্ধবিরতির অনুরোধ করতে বাধ্য করেছিল। মহা শয়তান ও ক্ষুদ্র শয়তান এবার ধরাশায়ী। মেজর জেনারেল সাফাভি ইসরায়েলকে ক্ষুদ্র শয়তান এবং আমেরিকাকে মহা শয়তান হিসেবে আখ্যা দিয়েছেন। তার 40 বছরের বেশি সামরিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেছেন, শেষ পর্যন্ত জয় ইরানেরই হবে এবং এই শয়তানেরা পরাজিত হবে। তিনি দাবি করেন, যুদ্ধের সময় এই দুটি শক্তি ইরানকে বিভক্ত করতে, 1979 সালের ইসলামী বিপ্লবের অর্জনগুলো নষ্ট করতে এবং একটি অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল, কিন্তু হতাশাজনকভাবে তারা ব্যর্থ হয়েছে। ইসরায়েলের পতন আসন্ন, ভবিষ্যৎবাণী ইরানের। সবচেয়ে বড় চমক হল সাফাভির ভবিষ্যৎবাণী। তিনি বলেন, সর্বোচ্চ নেতার দেয়া 25 বছর পরেও ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। এই ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন ত্বরান্বিত হয়েছে। ইহুদিবাদী শাসন ব্যবস্থা এবং বেনিয়ামিন নেতানিয়াহুর পতন ঘনিয়ে এসেছে। পশ্চিম এশিয়ার খেলার মোড় ঘুরছে। সাফাভি আরও বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তার তথাকথিত বৃহত্তর পশ্চিম এশিয়া পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে, যা এই অঞ্চলে ওয়াশিংটনের প্রভাব বাড়াতে চেয়েছিল। তার মতে, 1.5 বিলিয়ন শক্তিশালী মুসলিম বিশ্বের ভবিষ্যৎ ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের পতনে ভূমিকা রাখবে। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক হামলায় যে কেবল শহর ধ্বংস হয়েছে তাই নয়, বরং শত শত কোটি ডলার মূল্যের ইসরায়েলি ড্রোন উধাও হয়ে গেছে। এই চাঞ্চল্যকর খবরটি নিশ্চিত করেছেন একজন ইসরায়েলি কর্মকর্তা নিজে। কিন্তু কিভাবে এমনটা সম্ভব হলো এবং এর পেছনের রহস্য কি? রহস্যময় ড্রোন উধাও, ইসরায়েলের নীরবতা।
ইয়েদিয়ত আহরোনথ পত্রিকা প্রথম এই খবরটি প্রকাশ করে, যেখানে একজন ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বলা হয় যে আক্রমণকারী মনুষ্যবিহীন বিমানবাহী যানগুলো ইরানি ভূখণ্ডের মধ্যে অদৃশ্য হয়ে গেছে, অর্থাৎ ইরান সেগুলো হয় ধ্বংস করেছে নয়তো আটক করেছে। ইসরায়েলের পক্ষ থেকে এই বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি, যা এই ঘটনাকে আরও রহস্যময় করে তুলেছে। সাধারণত ইসরায়েল তাদের সামরিক সক্ষমতা নিয়ে বেশ মুখর থাকে, কিন্তু এই ক্ষেত্রে তাদের নীরবতা অনেক প্রশ্ন তৈরি করেছে। আগ্রাসন থেকে প্রতিশোধ, যুদ্ধের সূচনা। এই ঘটনার সূত্রপাত হয়েছিল 13 জুন, যখন ইসরায়েল তার সবচেয়ে বড় মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সামরিক ও গোয়েন্দা সহায়তায় ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর পাশাপাশি আবাসিক এলাকায় হামলা চালায়। এটি ছিল ইরানের ওপর ইসরায়েলের বিনা উস্কানিতে যুদ্ধ শুরু করার এক স্পষ্ট পদক্ষেপ। তবে ইরানও বসে থাকেনি। তাদের সশস্ত্র বাহিনী সম্বলিত প্রতিরক্ষামূলক অভিযানের মাধ্যমে এর জবাব দেয়। তারা শুধু ইসরায়েলি হামলা প্রতিহতই করেনি, বরং কয়েকটি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপাতিত করে। এরপরই আসে মূল আঘাত। ইরান অধিকৃত ফিলিস্তিনি অঞ্চল জুড়ে কৌশলগত পারমাণবিক, সামরিক এবং শিল্প লক্ষ্যবস্তুতে বহু ওয়ারহেড এবং হাইপারসনিক রূপ সহ শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। অপারেশন ট্রু প্রমিস 3, ইসরায়েলের ক্ষয়ক্ষতি। অপারেশন ট্রু প্রমিস 3 নামে পরিচিত এই প্রতিশোধমূলক অভিযানে ইরানের লক্ষ্য ছিল ইসরায়েলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সামরিক কেন্দ্রগুলো। এর মধ্যে ছিল তেল আবিব, হাইফা এবং বীরশেবা। ইসরায়েলি চ্যানেল 13 এর মতে এই প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং কৌশলগত সুযোগ সুবিধার উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। আশ্চর্যের বিষয় হলো, ইসরায়েলি কর্মকর্তারা, এমনকি শীর্ষস্থানীয় ব্যক্তিরাও এই ধ্বংসের প্রকৃত পরিমাণ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক অনুমান প্রকাশ করেনি। বরং তেল আবিবের বসতি স্থাপনকারীদের দ্বারা ক্ষতির নথিভুক্তিকরণ রোধ করার জন্য তাদের তীব্র প্রচেষ্টা লক্ষ্য করা গেছে। তবুও ইসরায়েলের অর্থ মন্ত্রণালয়ের অনুমান অনুযায়ী এই প্রতিশোধমূলক অভিযানের ফলে প্রায় $3 বিলিয়ন ক্ষতি হয়েছে। অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ আরও জানিয়েছেন যে যুদ্ধের মোট খরচ সামরিক খরচ সহ $12 বিলিয়ন পর্যন্ত হতে পারে। এক টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের একজন জ্যেষ্ঠ কমান্ডার, ইসলামিক রিভলিউশনারি গার্ডস কর্পস IRGCর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে পাল্টা হামলার সময় আমাদের দেশের প্রতিরক্ষা ক্ষমতার 5%-এরও কম আসলে সক্রিয় হয়েছিল। তিনি আরও ব্যাখ্যা করেন, সক্রিয় বলতে আমি ব্যয় বোঝাচ্ছি না। এর অর্থ কেবল আমাদের প্রতিরক্ষা ইউনিটের 5% শত্রুর সাথে জড়িত হয়ে পড়েছিল। মার্কিন হামলা সত্ত্বেও ইরান কি সত্যিই পরমাণু বোমা বানানোর পথে? পরমাণু রহস্য, ট্রাম্পের দাবি বনাম বাস্তব চিত্র। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। শুনে হয়তো স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল ইসরায়েল, কিন্তু আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA বলছে অন্য কথা। তাদের মতে ইরানের পরমাণু বোমা বানানোর ক্ষমতা নাকি কয়েক মাসের মধ্যেই ফিরে আসতে পারে। এটা কি তাহলে ট্রাম্পের এক নিছকই ফাঁকা আওয়াজ ছিল, নাকি ইরানের পরমাণু সক্ষমতা সত্যি অদম্য? ট্রাম্পের দাবি, গুড়িয়ে গেছে সব। গত 13 জুন যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক ঘাঁটিতে হামলা শুরু করে, তখন উদ্দেশ্য ছিল একটাই, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। এরপর যুক্তরাষ্ট্র যোগ দেয় এই হামলায়, তেহরানের 3টে গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে। হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তাদের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি নাকি কয়েক বছর পিছিয়ে গেছে। তার কথায় ছিল এক প্রকার আত্মবিশ্বাসের সুর,
যেন ইরান আর কখনো পরমাণু বোমা বানানোর কথা ভাবতেও পারবে না। IAEA এর চমকপ্রদ তথ্য পুরোটা শেষ হয়নি, কিন্তু এই আত্মবিশ্বাসের মূলে কুঠারাঘাত করলেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA প্রধান রাফায়েল গ্রোসি। তিনি CBS নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর মারাত্মক ক্ষতি হলেও তা সম্পূর্ণ ধ্বংস হয়নি। গ্রোসি বলেন, আসলে কেউই দাবি করতে পারে না যে সবকিছু পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানে আর কিছুই নেই। তার মতে ইরান এখনো শিল্প এবং প্রযুক্তিগতভাবে এতটাই সমৃদ্ধ যে তারা চাইলে কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ চালু করতে পারে এবং সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদন শুরু করতে পারে। ভাবুন তো, যেখানে ট্রাম্প দাবি করেছিলেন ইরান কয়েক বছর পিছিয়ে গেছে, সেখানে IAEA বলছে কয়েক মাস। এই পার্থক্যটা কি অবিশ্বাস্য নয়? ইউরেনিয়াম রহস্য গেল কোথায়? আরও একটি বড় প্রশ্ন হলো, হামলার আগে ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পেরেছিল কিনা। গ্রোসি এই বিষয়ে অস্পষ্টতা রেখে গেছেন। তিনি বলেছেন, আমরা জানি না এই ইউরেনিয়াম এখন কোথায়। কিছু হয়তো হামলায় ধ্বংস হয়েছে, আবার কিছু সরানোও হয়ে থাকতে পারে। পরে হয়তো বিষয়টি স্পষ্ট হবে। পেন্টাগনের একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদনেও IAEA এর কথার সুর শোনা গেছে। সেখানে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি হয়তো কেবল কয়েক মাস পিছিয়ে দেওয়া গেছে, কয়েক বছর নয়। ভবিষ্যৎ কি? এই তথ্যগুলো থেকে একটা বিষয় স্পষ্ট, ইরানের পারমাণবিক সক্ষমতাকে পুরোপুরি নির্মূল করা সম্ভব হয়নি। তাহলে কি ট্রাম্পের দাবি ছিল শুধুই রাজনৈতিক কৌশল, নাকি ইরানের সামরিক প্রযুক্তি এতটাই উন্নত যে এমন হামলাতেও তাদের মূল সক্ষমতা অক্ষুণ্ণ থাকে? ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে এসেছে। এখন দেখার পালা, ইরান সত্যি কয়েক মাসের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে কিনা এবং বিশ্ব শক্তিগুলো তখন কি পদক্ষেপ নেয়। পরিস্থিতি কি আরও জটিল হবে, নাকি আলোচনার মাধ্যমে এর সমাধান হবে? ইরান ইসরায়েল উত্তেজনার রেশ কাটতে না কাটতেই আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছে ইরানের পরমাণু কর্মসূচি। এবার আর ফোর্দো নয়, বিশ্ববাসীর নজর এখন মধ্য ইরানের ইস্পাহানের ভূগর্ভে। সেখানেই লুকিয়ে আছে তেহরানের সবচেয়ে গোপন এবং দুর্ভেদ্য পারমাণবিক ঘাঁটি, যেখানে রয়েছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের সবচেয়ে বড় মজুদ। ইস্পাহানের গোপন রহস্য। ওয়াশিংটনের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, ইস্পাহানের এই ঘাঁটিতে ইরান তার ইউরেনিয়ামের প্রায় 60% মজুত করে রেখেছে। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলায় যুক্তরাষ্ট্র শক্তিশালী বাংকার বাস্টার বোমা ব্যবহার করেনি, কারণ এই স্থাপনাটি এতটাই গভীরে যে এই ধরনের বোমাও সেখানে কার্যকর হতো না। মার্কিন সিনেটরদের এক গোপন ব্রিফিংয়ে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই খবর জানায়। মার্কিন কর্মকর্তারা বিশ্বাস করেন, স্থাপনাটির ভেতরের অংশ, যেখানে ইরানের প্রায় 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ রয়েছে, তা এতটাই গভীরে অবস্থিত যে সেগুলো ধ্বংস করা এই বোমার পক্ষেও সম্ভব হতো না। হামলার কৌশল বাংকার বাস্টার নয়, টমাহক। সাধারণত যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান থেকে ফোর্দো ও নাতাঞ্জ স্থাপনার উপর ডজন খানেক বাংকার বাস্টার ফেলা হলেও ইস্পাহানে কেবল সাবমেরিন থেকে ছোড়া টমাহক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়েছে। এই ভিন্ন কৌশলই বলে দিচ্ছে ইস্পাহানের দুর্ভেদ্যতার গল্প। জেনারেল কেইনের পাশাপাশি প্রতিরক্ষা সচিব পিট হেগসেট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর পরিচালক জন র্যাডক্লিফস এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।
সিআইএ জানিয়েছে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইস্পাহান ও ফোর্দোতে অবস্থিত। ডেমোক্রেট সিনেটর ক্রিস মার্ফি সাংবাদিকদের জানিয়েছেন, ইরানের কিছু স্থাপনা এতটাই গভীরে যে সেখানে মার্কিন সামরিক হামলার কোনো সক্ষমতাই পৌঁছাতে পারে না। তারা তাদের মজুদের বেশিরভাগ অংশ এমন সব জায়গায় সরিয়ে নিতে সক্ষম হয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বোমা হামলা কোনো ক্ষতি করতে পারবে না। ইউরেনিয়াম সরানোর বিতর্ক, ট্রাম্পের দাবি বনাম বিশেষজ্ঞদের ধারণা। এদিকে প্রতিরক্ষা সচিব পিট হেগসেট বলেছেন, মার্কিন হামলা থেকে রক্ষায় ইরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে, এমন কোনো গোয়েন্দা তথ্য তার জানা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, হামলার আগে কোনো ইউরেনিয়াম সরানো হয়নি। 21 জুন ভোরে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগে বলা হয়েছিল 3 স্থাপনাতেই 1 ডজনেরও বেশি 30,000 পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা দিয়ে আঘাত করা হয়েছে। ইরান ইসরায়েলের যুদ্ধবিরতি হলেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কয়েকদিন ধরেই চলছে তুমুল আলোচনা। মার্কিন হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে ট্রাম্প দাবি করলেও এক প্রাথমিক গোয়েন্দা প্রতিবেদনে এই দাবির ব্যাপারে সন্দেহ পোষণ করা হয়। বিশেষজ্ঞরাও ধারণা করেছেন, ইরান উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোথাও সরিয়ে নিয়ে থাকতে পারে। এমনকি ইরানের একজন কর্মকর্তাও বলেছেন, তারা আগেই সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওয়াইএএফ আবারও ইসরায়েলকে বড়সড় ধাক্কা দিয়েছে। এবার তাদের জুলফিকার ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে বীর শেবার একটি সংবেদনশীল ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুতে। এই হামলা ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, বীর শেবাতে একটি স্পর্শকাতর ইসরায়েলি সামরিক স্থানে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি ফিলিস্তিনিদের প্রতি ইয়েমেনের সামরিক সহায়তার এক নতুন মাত্রা যোগ করেছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই প্রথম ইয়েমেনি বাহিনী প্রকাশ্যে স্বীকার করল যে তারা ইয়েমেনি ভূখণ্ড থেকে প্রায় 2243 কিলোমিটার দূরে অবস্থিত বীর শেবাতে জুলফিকার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই হামলার পরিসর এবং নির্ভুলতা সামরিক বিশ্লেষকদের অবাক করে দিয়েছে। এই হামলার গুরুত্ব কেবল এর বিশাল পাল্লার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ইসরায়েলের বহু স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক, যার মধ্যে রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং এবং অ্যারো সিস্টেম, এড়িয়ে ক্ষেপণাস্ত্রটির সফল আঘাত হানার ঘটনাও এর গুরুত্ব বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে, বীর শেবা আরাদ অঞ্চল এবং মৃত সাগরের কিছু অংশে সাইরেন বেজে ওঠে এবং এর কিছুক্ষণ পরেই একটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেছেন যে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে, তবে এর পরপরই সাইরেন বেজে ওঠা এবং বিস্ফোরণের খবর তাদের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছে। ক্ষেপণাস্ত্রটি থামাতে ইসরায়েলের ব্যর্থতা তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ক্রমবর্ধমান দুর্বলতা, বিশেষত দক্ষিণ দিক থেকে আসা হুমকির বিরুদ্ধে স্পষ্ট করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষেপণাস্ত্রের গতিপথের সমতলতা, অপ্রত্যাশিত উৎক্ষেপণ কোণ এবং ইন্টারসেপ্টর মজুদের ওপর চাপ এর পেছনে কাজ করেছে। প্রতিরক্ষা প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের প্রযুক্তিগত উন্নত ব্যবস্থাও ইয়েমেন, লেবানন এবং ইরান সহ একাধিক ফ্রন্ট থেকে উৎক্ষেপিত দূরপাল্লার নির্ভুল অস্ত্রের সামনে ক্রমশ চ্যালেঞ্জের মুখে পড়েছে। জেনারেল সারি জানিয়েছেন, এই সর্বশেষ অভিযানটি গাজার ফিলিস্তিনিদের সমর্থনের একটি বৃহত্তর প্রচারণার অংশ। গত সপ্তাহেও ইয়েমেনি বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে বীর শেবা, ইয়াফা এবং হাইফায় ইসরায়েলি সামরিক ও কৌশলগত স্থাপনাগুলিতে একাধিক হামলা চালিয়েছে। সারির দাবি অনুযায়ী এই সব হামলা তাদের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করেছে এবং তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। সারি দৃঢ়ভাবে বলেছেন, অনুগত ইয়েমেন কখনোই ফিলিস্তিনি জনগণের প্রতি তার ধর্মীয়, নৈতিক এবং মানবিক বাধ্যবাধকতা ত্যাগ করবে না, পরিণতি যাই হোক না কেন। তিনি পুনরায় নিশ্চিত করেছেন যে ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত গাজার সাথে সংহতি জানিয়ে সামরিক অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্যালেস্টাইন 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে।
2023 সালের নভেম্বরে লোহিত সাগরে ইসরায়েল ও মার্কিন সমর্থিত নৌযানে হামলা শুরু করে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। এরপর যুক্তরাষ্ট্র ইসরায়েল দফায় দফায় ইয়েমেনে হামলা চালালেও তাদের তৎপরতা থামানো যায়নি। গোষ্ঠীটি ইরান সমর্থিত। ইরানের স্বার্থে পশ্চিমাদের সঙ্গে প্রক্সি যুদ্ধে লিপ্ত তারা। কেন ইরানকে হারানো ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব? একদিকে ইসরায়েলি মিসাইল উড়ে এসেছে ইরানে, অন্যদিকে ইরানি মিসাইল আছড়ে পড়েছে আইডিএফ ও মোসাদের দফতরে। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও উভয় দেশ একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছে। এর মধ্যেই ইরান জোর দিয়ে বলছে তাদের হারানো ইসরায়েলের পক্ষে এক প্রকার অসম্ভব। কিন্তু কেন? বিশেষজ্ঞরা এমন 7টি কারণ উল্লেখ করেছেন যার জন্য ইরানকে পরাজিত করা ইসরায়েলের পক্ষে খুবই কঠিন। হরমুজ প্রণালী। দক্ষিণ ইরানের সীমান্ত ঘেঁষা হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ। মাত্র 33 কিলোমিটার চওড়া এই পথ দিয়েই বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। এর গুরুত্ব এতটাই যে বিশ্লেষকরা এটিকে পৃথিবীর রক্তনালী বলে থাকেন। এই প্রণালীর আশপাশের 7টি দ্বীপ ইরানের নিয়ন্ত্রণে, যা তাদের এক অনন্য ভূ রাজনৈতিক শক্তি এনে দিয়েছে। ইরান ইতোমধ্যে এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা পশ্চিমা দেশগুলোকে রীতিমতো আতঙ্কিত করে তুলেছে। এই প্রণালী বন্ধ হলে বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ প্রভাব পড়বে, যা ইরানকে একটি শক্তিশালী দর কষাকষির ক্ষমতা এনে দিয়েছে। ব্যালিস্টিক ও ড্রোনের অপ্রতিরোধ্য শক্তি। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এর মানে হলো শুধু ইসরায়েল নয়, ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে ইরানি মিসাইল। এছাড়া ইরান সস্তায়, শক্তিশালী ও কার্যকর ড্রোন বানিয়ে ব্যাপক সাড়া ফেলেছে। প্রকৃতি ইরানের দুর্গ। পাহাড় ও মরুভূমি, প্রাকৃতিক বৈচিত্র্যে ভরপুর ইরান যেন নিজেই এক দুর্ভেদ্য দুর্গ। পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে জাগ্রস পর্বতমালা দেশটিকে রক্ষা করে চলেছে। এই পাহাড় এতটাই দুর্গম যে ওই দিক থেকে হামলা প্রায় অসম্ভব। উত্তরেও রয়েছে প্রতিরক্ষামূলক আলবর্জ পর্বতমালা। অন্যদিকে ইরানের রয়েছে মূল্যবান খনিজ সম্পদ, যেমন ইউরেনিয়াম, সোনা, রূপা আর দস্তা। পাহাড় পেরিয়ে কেউ ইরানে ঢুকতে পারলেও সামনে পড়বে লুত মরুভূমি, যা পৃথিবীর অন্যতম ভয়ানক গরম জায়গা। তাই এই অঞ্চল দিয়ে সৈন্য ও রসদ পাঠানো কার্যত অসম্ভব। প্রকৃতি নিজেই ইরানের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যূহ। বিশ্বস্ত মিত্রদের সমর্থন। ইরানের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক বেশ ভালো। রুশ গোয়েন্দা বাহিনী ইরানকে অনেকটাই সাহায্য দেয়, যা তাদের সামরিক সক্ষমতাকে আরও বাড়িয়ে তোলে। সম্প্রতি চীনও এই বিষয়ে মুখ খুলেছে, যা ইরানের আন্তর্জাতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তেলের অফুরন্ত ভান্ডার। বিশ্বে মোট উৎপাদিত তেলের একটি বড় অংশ ইরান উৎপাদন করে। ইরানের তেল ও প্রাকৃতিক গ্যাস মজুদের পরিমাণ যথাক্রমে বিশ্বের মোট রিজার্ভের 10 ও 15%। এই বিশাল মজুদ তাদের অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে অন্য অনেক দেশের থেকে এগিয়ে রেখেছে। এটি তাদের উপর চাপ সৃষ্টি করা কঠিন করে তোলে, কারণ বিশ্বের জ্বালানি বাজারে ইরানের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছায়া যুদ্ধের শক্তিশালী জাল। ইরানের একটি বড় শক্তি হলো তার প্রক্সি জাল। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, সিরিয়ার প্রতিরোধ গোষ্ঠী, ইরাকের প্রতিরোধ গোষ্ঠী এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সমর্থন দিয়ে থাকে ইরান। এই নেটওয়ার্কের উপর নির্ভর করে ইরান ইসরায়েলের মতো দেশের উপর চাপ বাড়াতে পারে। এটি ইরানকে সরাসরি যুদ্ধে না জড়িয়েও বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের সুযোগ দেয়, যা তাদের সামরিক কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। 3 মহাদেশের সংযোগস্থলে কৌশলগত অবস্থান। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকা, এই 3টি মহাদেশের সংযোগস্থলে ইরানের অবস্থান। দেশটির রয়েছে 3টি গুরুত্বপূর্ণ জলসীমা। উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর। গত 500 বছর ধরে একই সীমান্ত নিয়ে টিকে রয়েছে দেশটি। পৃথিবীর এমন কোন শক্তি নেই যারা ইরানকে দখল করতে চায়নি, কিন্তু বারবারই ব্যর্থ হয়েছে এই ভৌগোলিক অবস্থানের জন্য। এই কৌশলগত অবস্থান ইরানকে এক অজেয় শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সম্প্রতি ইরান ইরাক সীমান্তের কাছে ঘটল এক চাঞ্চল্যকর ঘটনা। ইরানের নতুন এবং অত্যাধুনিক মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ইসরায়েলি IAI হেরন ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান প্রক্সি যুদ্ধের এক গুরুত্বপূর্ণ মোড়, যা তেহরানের সামরিক প্রযুক্তিতে
অভাবনীয় অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। রিপোর্ট বুলগেরিয়ান মিলিটারির। এক দশকের গোপন যুদ্ধ। ইসরায়েল ও ইরানের মধ্যে দশক ধরে এক গোপন যুদ্ধ চলে আসছে, যেখানে উভয় দেশ একে অপরের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে নজরদারি এবং হামলা চালিয়ে আসছে। এই লড়াইয়ে ইসরায়েল হেরনের মতো ড্রোনগুলোর উপর অনেক বেশি নির্ভরশীল, যা নজরদারি ও হামলার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ইরান তার আকাশসীমা রক্ষার জন্য বিমান প্রতিরক্ষায় ব্যাপক বিনিয়োগ করেছে। এই উত্তেজনাপূর্ণ আঞ্চলিক সংঘাতের মধ্যে মাজিদ ব্যবস্থার মাধ্যমে হেরন ড্রোন ভূপাতিত করাটা ইরানের জন্য এক বিরাট সাফল্য। এটি আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা প্রমাণ করে এবং ইঙ্গিত দেয় যে ইরান এখন অত্যাধুনিক বিমান হুমকি মোকাবিলায় আরও পারদর্শী হয়ে উঠেছে। এই ঘটনা বৃহত্তর ভূ রাজনৈতিক গতিশীলতাকেও প্রতিফলিত করে, কারণ এই অস্থির অঞ্চলে উভয় দেশই নিজেদের প্রভাব বিস্তারের জন্য প্রতিযোগিতা করছে। মাজিদ, ইরানের নতুন প্রতিরক্ষা শক্তি আরাস কৌশলগত যানে স্থাপিত ইরানের মাজিদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দেশটির নিম্ন এবং মাঝারি উচ্চতার আকাশ হুমকি মোকাবিলায় সক্ষমতা বাড়িয়েছে। এই ব্যবস্থায় AD-08 ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যার পাল্লা প্রায় 8 থেকে 10 কিলোমিটার। নির্ভুল লক্ষ্যবস্তুর জন্য এটি ইলেকট্রো অপটিক্যাল এবং রাডার নির্দেশনার এক অসাধারণ সমন্বয় ব্যবহার করে। 2019 সালে মার্কিন গ্লোবাল হককে ভূপাতিত করে সেভন ভোড্ডাদ ব্যাপক পরিচিতি লাভ করেছিল, কিন্তু মাজিদ সিস্টেম গতিশীলতা এবং দ্রুত স্থাপনার উপর জোর দেয়। মাজিদ অপারেটররা ড্রোন এবং কম উচ্চতায় উড়ন্ত বিমান থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো বা মোবাইল সামরিক ইউনিটগুলোকে দ্রুত রক্ষা করতে পারে। নিষেধাজ্ঞার কারণে সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ইরানের প্রতিরক্ষা শিল্প দেশীয়ভাবে উন্নত উপাদানগুলির উপর নির্ভর করে নিজেদের প্রকৌশলগত স্থিতিস্থাপকতা প্রদর্শন করেছে। মাজিদের কম্প্যাক্ট ডিজাইন এটিকে ইরানের স্তরযুক্ত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কের সাথে সহজেই একীভূত হতে সাহায্য করে, যা দীর্ঘপাল্লার সিস্টেমগুলোর পরিপূরক হিসেবে কাজ করে। 6 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় লক্ষ্যবস্তুতে আঘাত করার ক্ষমতা এটিকে হেরনের মতো মাঝারি উচ্চতার দীর্ঘ সহনশীল ড্রোনগুলোর বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর করে তোলে। তবে উন্নত বিদেশি প্রযুক্তি ব্যবহারের সীমাবদ্ধতা আরও পরিশীলিত হুমকির বিরুদ্ধে এর কার্যকারিতা কমিয়ে দিতে পারে। তবুও মাজিদ আঞ্চলিক সংঘাতে UAV এর ক্রমবর্ধমান প্রসারকে মোকাবিলা করে বিমান প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণতার জন্য ইরানের অনুসন্ধানে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। হেরনের বিরুদ্ধে এর সফল ব্যবহার এর ব্যবহারিক নির্ভরযোগ্যতা নির্দেশ করে, যদিও এর পূর্ণ ক্ষমতা এখনও পর্যালোচনার অধীনে। IAI হেরন। ইসরায়েলের গোয়েন্দা বাহু ইসরায়েলের IAI হেরন, যা মাটার্স 1 নামেও পরিচিত, দেশটির অনুসন্ধান এবং আক্রমণ ক্ষমতার ভিত্তিপ্রস্তর হিসেবে কাজ করে। এই ড্রোন প্রায় 30,000 ফুট উচ্চতায় 45 ঘন্টা পর্যন্ত আকাশে ভেসে থাকতে পারে। উন্নত ইলেকট্রো অপটিক্যাল সেন্সর, সিনথেটিক অ্যাপারচার রাডার এবং যোগাযোগ রিলে দিয়ে সজ্জিত এই ড্রোন বিশাল দূরত্বে রিয়েল টাইম গোয়েন্দা তথ্য সংগ্রহ করে। ইরানের প্রেক্ষাপটে IDF প্রায়শই সামরিক এবং পারমাণবিক স্থাপনা পর্যবেক্ষণের জন্য হেরন মোতায়েন করে, যা কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। IDF মুখপাত্র নিশ্চিত করেছেন যে 298 নম্বর ড্রোনের ক্ষতি একটি ধাক্কা, কিন্তু এটি কোনো গুরুতর আঘাত নয়। একটি জাতি জানে প্রতিটি নিঃশ্বাসের পাশে লুকিয়ে আছে ষড়যন্ত্রের ছায়া, তবু পায়ের নিচের মাটি তারা কারো দখলে যেতে দেয় না। তেহরান যেন শ্বাস নেয় আগুনে, কথা বলে বজ্রের তালে। সেখানে নেতৃত্ব মানে প্রতিজ্ঞার প্রতিচ্ছবিও, সেখানে প্রতিশোধ মানে অগ্নিকাথা। এই যুদ্ধের গল্পে গর্বে ফেটে পড়া ইসরায়েল কি নিঃশব্দ, আর যুক্তরাষ্ট্রকে দিগ্ভ্রান্ত এক সম্রাট যার কূটনীতি পথ হারিয়েছে মরুভূমির বালিতে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তারা দাবি করেছেন ইরান সাম্প্রতিক সংঘাতে নিজেদের ইচ্ছাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে এবং ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নিতে প্রস্তুত। ইরানের বিজয় দাবি এবং ইসরায়েলের ক্ষয়ক্ষতি। ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি জোর দিয়ে বলেছেন যে ইরান সর্বশেষ সংঘাতে
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল উভয়ের বিরুদ্ধেই বিজয়ী হয়েছে। তিনি দাবি করেছেন, ইরানের সামরিক বাহিনী শত্রুদের প্রধান সামরিক, কৌশলগত এবং গবেষণা কেন্দ্রগুলিকে টার্গেট করে তাদের ছাই করে দিয়েছে। মুসাভি অভিযোগ করেছেন, ইসরায়েল ক্ষতির চিত্র প্রকাশে কঠোর সেন্সরশিপ আরোপ করেছে, কারণ ক্ষয়ক্ষতি ছিল উল্লেখযোগ্য এবং উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমগ্র সত্তা জুড়ে বিস্তৃত। তিনি ব্যঙ্গ করে বলেছেন, শত্রুদের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দখলকৃত অঞ্চলকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং বসতি স্থাপনকারীদের বাংকারে যাওয়া ছাড়া আর কোনো আশ্রয়স্থল ছিল না। পারমাণবিক স্থাপনার ওপর আক্রমণের পাল্টা জবাব। ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে আমেরিকান হামলার প্রতিক্রিয়ার বিষয়ে মুসাভি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রতিশোধ নেওয়া তেহরানের যে কোনো আক্রমণকারীর মোকাবেলা করার লৌহ সংকল্পের একটি স্পষ্ট প্রদর্শন। তার এই মন্তব্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে চলমান উদ্বেগের মধ্যে আরও উত্তেজনা সৃষ্টি করেছে। মুসাভি তার বক্তব্য শেষ করেছেন একটি চরম হুঁশিয়ারি দিয়ে। শত্রুরা যদি আরেকটি কৌশলগত ভুল করে, তাহলে তাদের ইতিহাসের রাস্তা কুড়ে নিক্ষেপ করা হবে। এই উক্তিটি ইরানের দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ এবং এর শত্রুদের জন্য একটি স্পষ্ট বার্তা। একইভাবে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এর কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোহাম্মদ পাক্কুরও ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে ইরানের দৃঢ় প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, ইরান 12 দিনে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিল, সেভাবেই তারা তীব্রভাবে প্রতিশোধ নেবে যদি শত্রুরা আবার ভুল করে। পাক্কুর আরও বলেছেন, ইরানের নেতৃত্ব কখনোই এই নৃশংস শত্রুর ওপর আস্থা রাখেনি এবং জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করা একটি অআলোচনাযোগ্য কর্তব্য। ইরানের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রথম দিনে মেজর জেনারেল হোসেন সালামির মৃত্যুর পর IRGCর সাবেক স্থলবাহিনীর কমান্ডার পাক্কুরকে IRGCর নতুন কমান্ডার ইন চিফ হিসেবে নিযুক্ত করা হয়। এই নেতৃত্ব পরিবর্তন সম্ভবত ইরানের সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করবে। বিজ্ঞানীদের হত্যা করে জ্ঞানকে হত্যা করা যায় না, তার প্রমাণ ইরান। দেশটি নিজেদের তৈরি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সামরিক গর্বের প্রতীক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যর্থ করে দিয়েছে। টানা হামলা করে ইসরায়েলকে পুরোপুরি অসহায় ও নাজেহাল করে ছাড়ে ইরানি সামরিক বাহিনী। ইতিহাস বহুবার দেখিয়েছে, যুক্তরাষ্ট্রের মতো কিছু পশ্চিমা দেশ প্রাচ্যের দেশগুলোর সঙ্গে যুদ্ধে জড়িয়ে তাদের নীতি চাপানোর সময় গোলমাল বাঁধিয়ে ফেলে। পশ্চিমা শিবির প্রাচ্যের নিজস্ব ক্ষমতা ঠিকভাবে বুঝতে ব্যর্থ হয় বলে মনে করে ইরান। দেশটি মনে করে, গত 40 বছরে তাদের সবচেয়ে বড় অর্জন হলো পূর্ণ স্বাধীনতা এবং স্বয়ংসম্পূর্ণ হয়ে ওঠা।